সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। সবাইকে শুভ সকাল জানিয়ে আমাদের আজকের পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাস শুরু করছি। আমরা ইতিমধ্যেই অধ্যয়ন করছি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের 9ম অধ্যায়। এই অধ্যায়টির নাম পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। আজকে আমাদের এই অধ্যায় থেকে আলোচ্য বিষয়গুলো হলো, প্রথমে আমরা আলোচনা করব তেজস্ক্রিয় রূপান্তর সূত্র, তারপরে আমরা আলোচনা করব অর্ধজীবন বা অর্ধায়ু নিয়ে, এরপরে আমরা আলোচনা করব গড় জীবন বা গড় আয়ু নিয়ে, তারপরে আমরা আলোচনা করব ভর ত্রুটি নিয়ে, এবং আজকে আমাদের লেকচারের সর্বশেষ টপিক হবে বন্ধন শক্তি ও নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি, এই বিষয়টি নিয়ে। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকের লেকচারের যে আলোচ্য বিষয়গুলো রয়েছে সেগুলো ধাপে ধাপে আলোচনা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের প্রথম টপিক তেজস্ক্রিয় রূপান্তর সূত্র। গত লেকচারের শেষ টপিকটা ছিল তেজস্ক্রিয় ক্ষয় সূত্র। সেখানে আমরা দেখতে পেয়েছি যে যদি কোনো তেজস্ক্রিয় পদার্থের ক্ষয় ধ্রুবক ল্যামডা হয় এবং টি সময় পরে ওই তেজস্ক্রিয় পদার্থের অবশিষ্ট পরমাণুর সংখ্যা n হয়, তাহলে তেজস্ক্রিয় ক্ষয় সূত্র থেকে আমরা জানি -dN/dt = λn। ওকে, অর্থাৎ পরমাণুর ভাঙনের হার অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক। একটি নির্দিষ্ট সময়ে পরমাণুর ভাঙনের হার এর অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক। ওকে, আচ্ছা, এই জায়গাটাতে এই সূত্রটাকে আমরা বলেছিলাম তেজস্ক্রিয় ক্ষয় সূত্র, যার n মানে হচ্ছে অবশিষ্ট পরমাণুর সংখ্যা আর ল্যামডা মানে হচ্ছে ক্ষয় ধ্রুবক। ওকে, আর dN/dt হচ্ছে পরমাণুর অক্ষত মানে তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের হার। ওকে, এখন এই সূত্রটাকে আমরা সাজিয়ে লিখতে পারি, বা dN/n, nটাকে এখানে নিয়ে চলে আসলাম, তাহলে dN/n = -λ/dt। ওকে, এখন আমরা দেখতে পাই যখন t = 0, অর্থাৎ সময় গণনার শুরুতে, t = 0 মানে সময় গণনার শুরুতে, যখন t = 0 তখন পরমাণুর সংখ্যা আদি অবশিষ্ট পরমাণুর সংখ্যা আদি পরমাণুর সংখ্যার সমান, কারণ তখন তো আর ক্ষয় হয়ে যায়নি, তার মানে পুরো পরমাণুর পুরো সংখ্যাটাই তখন রয়েছে, অর্থাৎ n0। আবার যখন সময় t = t তখন n = n হয়, অর্থাৎ অক্ষত পরমাণুর সংখ্যা তখন n। ওকে, এখন এই সীমার মধ্যে যদি আমরা এই ইকুয়েশনটাকে সমাকলন করি, তাহলে আমরা লিখতে পারি n0/n dN/n = -λ (0 to t dt)। এখন এটাকে ইন্টিগ্রেশন করলে পাই, এটা আসলে (1/n dN)। আমরা জানি ইন্টিগ্রেশন অফ 1/x dx = আমরা জানি এটা কি হয়, ln x হয়। সূত্র লিখে দিলাম 1/x dx = ln x plus c। ওকে, এখন এই কনস্ট্যান্টটা কখন আসে? যখন এটা অসীম ইন্টিগ্রাল থাকে তখন এখানে একটা কনস্ট্যান্ট আসে, কিন্তু এটা তো সসীম ইন্টিগ্রাল, অর্থাৎ লিমিট রয়েছে, তার মানে এখানে আর কনস্ট্যান্ট আসবে না, লিমিটের মানগুলো আমরা বসিয়ে দেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1/n dN, অর্থাৎ এটা ইন্টিগ্রেশন করলে আমরা পেয়ে যাব, আমরা জানি 1/x dx = ln x, তাহলে আমরা এক্ষেত্রে পেয়ে যাব 1/n dN (1/n dN = ln n)। ওকে, এখন উপরে হচ্ছে আপার লিমিট আর নিচে লোয়ার লিমিট, n0 = -λ। আর ইন্টিগ্রেশন অফ, আমরা জানি ইন্টিগ্রেশন অফ dx = x plus c, এটা কনস্ট্যান্ট আসে
ইন্টিগ্রালের ক্ষেত্রে, কিন্তু এটা তো লিমিট রয়েছে অর্থাৎ সসীম ইন্টিগ্রাল। ওকে, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিটি ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে টি, এবং এর লিমিট বসিয়ে দেবো আপার লিমিট আর লোয়ার লিমিট। ওকে, এখন দেখো এখানে আমরা যদি লিমিট বসাই, লিমিট বসানোর নিয়ম হচ্ছে এটা চলক, এই চলক আপার লিমিট আর লোয়ার লিমিট দ্বারা প্রতিস্থাপন করব, এবং আপার লিমিট এবং লোয়ার লিমিট দ্বারা যখন আমরা প্রতিস্থাপন করব তখন এদের মাঝখানে মাইনাস চিহ্ন আসবে, এটা সূত্রের মাইনাস। ওকে, তাহলে দেখো, তাহলে লন আপার লিমিট, ওকে, তাহলে লন এন মাইনাস লন এন নট লোয়ার লিমিট। ওকে, তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। ওকে, তাহলে লন এন মাইনাস লন এন নট ইকুয়াল টু মাইনাস ল্যামডা, এই যে টি মাইনাস 0, এই যে এই চলক লিমিট দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেল, তাহলে টি মাইনাস সূত্রে মাইনাস 0। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা লন ফাংশনটা কমন নিয়ে নিই, যেহেতু এরা বিয়োগ আকারে আছে, তাহলে এদের যে হচ্ছে বেজ রয়েছে, এদের যে বেজ না, এদের এটা ঘাত বলতে পারি, এদের এই ঘাতগুলোকে আমরা তখন ভাগ আকারে লিখতে পারি, অর্থাৎ বা লন এন বাই এন নট, যেহেতু এরা বিয়োগ আকারে আছে তাই এটা হয়ে যাবে লন এন বাই এন নট ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি। ওকে, তাহলে আমরা জানি লন যদি এলএন, এটা আসলে উচ্চারণ এলএন করা উচিত, আমরা লনও করি এলএন করি, কিন্তু সঠিক উচ্চারণ হচ্ছে এলএন। এলএন যদি সাইড চেঞ্জ করে তাহলে এটা হয়ে যায় এক্সপোনেনশিয়াল ফাংশন। ওকে, তাহলে লন বা এলএন ওই পাশে চলে গিয়ে এই যে হয়ে গেল এক্সপোনেনশিয়াল ফাংশন, তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশন ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ওকে, তাহলে ফাইনালি আমরা লিখতে পারি এন ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। আমি আবার বলছি এন ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে এই সূত্রটিকেই বলা হয় আমাদের তেজস্ক্রিয় রূপান্তর সূত্র। ঠিক আছে, এই সূত্রটিকেই বলা হয় তেজস্ক্রিয় রূপান্তর সূত্র, এবং এই সূত্রের মাধ্যমেই আমরা বিভিন্ন সময়ে অক্ষত পরমাণুর সংখ্যা কত এই বিষয়টি আমরা পেয়ে যাই। ঠিক আছে, আমরা এখন আলোচনা করব ওই বিষয়টাই, যে এই তেজস্ক্রিয় রূপান্তর সূত্র থেকে বিভিন্ন সময় অক্ষত পরমাণু সংখ্যা কত সেই বিষয়টা নিয়ে আমরা এখন একটা গ্রাফ অঙ্কন করার চেষ্টা করব। তাহলে দেখো আমরা তেজস্ক্রিয় রূপান্তর সূত্র থেকে কি পেয়েছি, n ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখন যদি আমরা টি এর মান টি হাফ বসাই, অর্থাৎ অর্ধেক সময়, তাহলে n ইকুয়াল টু বা অর্ধেক ভেঙে যেতে যে সময় সেই সময়টাকে যদি আমরা বসাই, তাহলে আমরা পেয়ে যাব n ইকুয়াল টু এন নট বাই 2। কেস 2, যদি টি ইকুয়াল টু 2 টি হাফ হয়, অর্থাৎ ওই টি হাফেরও অর্ধেক সময় আমরা নেই, তাহলে আমরা যেটা পেয়ে যাব, বা ওই টি হাফের আমরা যদি দ্বিগুণ সময় নেই বা আরও একটি টি হাফ নেই, তাহলে আমাদের অক্ষত পরমাণুর সংখ্যা হবে আদি পরমাণুর সংখ্যার 1/4। এবং আমরা যদি আরও আরেকটা টি হাফ যুক্ত করি, অর্থাৎ 3 টি হাফ সময় পরে গিয়ে আমরা দেখতে পাই অক্ষত পরমাণুর সংখ্যা আদি পরমাণুর সংখ্যার 1/8। এবং আমরা যদি এভাবে সময় বাড়াতে বাড়াতে যদি অসীম সময়ে চলে যাই, তাহলে দেখা যায় যে n ইকুয়াল টু 0 হয়, যেটা আসলে সম্ভব নয়। ঠিক আছে, এই কেসটা সম্ভব হয় না। কারণ কি? কারণ হচ্ছে টাইম অসীম হওয়া সম্ভব নয়। তাই সাধারণত বলা হয়, দেখো, যে যদি আমার অক্ষত পরমাণুর সংখ্যা অর্ধেক হতে হয়, অর্থাৎ পরমাণুটি যদি সম্পূর্ণ পরিমাণ ভেঙে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমার সময় লাগবে, দেখো, n ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে আমরা যদি সম্পূর্ণ পরমাণুই যদি ভেঙে যায়, তাহলে আমরা n এর মান 0, অর্থাৎ অবশিষ্ট পরমাণু নেই। 0 ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ইকুয়াল টু 0, এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি টি ইকুয়াল টু ইনফিনিটি। অর্থাৎ আমরা বলতে পারি একটা পরমাণু যদি সম্পূর্ণরূপে ভাঙতে হয়, তাহলে তার ক্ষেত্রে সময় লাগবে অসীম, যেটা সম্ভব নয়। এই কারণে তোমরা খেয়াল করে দেখবে, আমরা যখন এই সূত্র দ্বারা, তেজস্ক্রিয় রূপান্তর সূত্র দ্বারা কোনো একটি গ্রাফ অঙ্কন করি, দেখো এই গ্রাফটা অঙ্কন করা হয়েছে এখানে। এই যে যখন সময় আমরা এক্স অক্ষে সময় নিয়েছি এবং ওয়াই অক্ষে পরমাণুর সংখ্যা নিয়েছি, দেখো খেয়াল করে দেখো, যখন সময় গণনার শুরুতে
জিরো সময়ে পরমাণুর সংখ্যা হচ্ছে এন নট, এবং যখন প্রথম হাফ হলো অর্থাৎ প্রথম অর্ধেক ভেঙে গেল তখন সেই ক্ষেত্রে আমরা সময় পাচ্ছি টি হাফ। সেই অর্ধেকেরও যখন আরও অর্ধেক ভেঙে গেল তখন সেই ক্ষেত্রে সময়টা হচ্ছে টু টি হাফ, এবং তারও অর্ধেক ভেঙে যেতে আমাদের সময়টা লাগছে থ্রি টি হাফ। অর্থাৎ এভাবে সময় বাড়ার সাথে সাথে খেয়াল করে দেখো, শুরুতে কিন্তু তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের হারটা ছিল অনেক দ্রুত, কিন্তু আস্তে আস্তে যখন সময় বেড়ে যাচ্ছে তখন তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের যে হারটা সেটা ধীরে ধীরে কমে যাচ্ছে, কিন্তু কখনোই জিরো হচ্ছে না। কারণ আমরা জানি সম্পূর্ণ ভেঙে যেতে, পরমাণু সম্পূর্ণ ভেঙে যেতে সময় লাগবে ইনফিনিটি, যেটা সম্ভব নয়। এই কারণে এই গ্রাফটা কখনোই এক্স অক্ষ তথা সময় অক্ষের সাথে মিলবে না। অর্থাৎ যে জিনিসটা সম্পূর্ণ আমাদের লগারিদম বা সূচকীয় গ্রাফের সাথে সম্পূর্ণরূপে মিলে যায়, ঠিক আছে। অর্থাৎ লেখচিত্রটি সম্পূর্ণভাবে সূচকীয় গ্রাফের সাথে মিলে যায় বলে এই ধরনের লেখচিত্রকে সূচকীয় বলা যায়, যে এই ধরনের সূত্র সূচকীয় সূত্র মেনে চলে, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের মোটামুটি তেজস্ক্রিয় রূপান্তর সূত্র সম্পর্কিত তথ্য। আমাদের এখান থেকে এই যে মেন সূত্রটা যেটা বক্স করে দিলাম, মেন সূত্র যেটা আগের অংশেও বক্স করা আছে, অর্থাৎ এই বক্স করার সূত্রটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এই গ্রাফ এই গ্রাফ এবং এই অংশটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই ধরনের গ্রাফগুলো দিয়েও কিন্তু আমাদের সৃজনশীল কোয়েশ্চেন সেট করা হয়। গ্রাফ থেকেও কিন্তু আমাদের বিভিন্ন মান বের করে নিতে হয়, বা এরকমভাবেও আমাদের কিছু কিছু অঙ্ক সেট করে নিতে হয় সলিউশন করার জন্য। এই কারণে এই আলোচনাটাও আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং বিশেষ করে যে কেস ফোর থেকে সাধারণত অনুধাবনমূলক প্রশ্ন চলে আসে, ঠিক আছে। তাহলে এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী টপিক, সেই টপিকের নাম হচ্ছে অর্ধজীবন বা অর্ধায়ু। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমাদের টপিকের নাম হচ্ছে অর্ধজীবন বা অর্ধায়ু। তাহলে অর্ধজীবন বা অর্ধায়ু কাকে বলে? যে সময়ে কোনো তেজস্ক্রিয় পদার্থের ঠিক অর্ধেক পরিমাণ পরমাণু ভেঙে যায় তাকে ওই পদার্থের অর্ধজীবন বা অর্ধায়ু বলা হয়, ঠিক আছে। আমি আবার বলছি, সহজে বলছি, এক কথায় কোনো পরমাণুর অর্ধেক ভেঙে যেতে বা অর্ধেক অবশিষ্ট থাকতে যে সময় লাগে সেই সময়কে বলা হয় অর্ধজীবন বা অর্ধায়ু। অর্ধজীবন বা অর্ধায়ুকে সাধারণত ক্যাপিটাল টি হাফ দ্বারা এই যে অর্ধজীবন বোঝায়, আর ক্যাপিটাল টি হচ্ছে সময়, অর্থাৎ অর্ধজীবনকে আমরা সাধারণত প্রকাশ করি টি হাফ দ্বারা, ঠিক আছে। তাহলে ডেফিনেশনটা আমি আবার বলছি, যে সময়ে কোনো তেজস্ক্রিয় পদার্থের ঠিক অর্ধেক পরিমাণ পরমাণু ভেঙে যায় তাকে ওই পদার্থের অর্ধজীবন বা অর্ধায়ু বলে, ঠিক আছে। এখন আমরা এই অর্ধায়ুর সাথে ক্ষয় ধ্রুবকের একটি সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটা আমরা এখন একটু জানার চেষ্টা করব। তেজস্ক্রিয় রূপান্তর সূত্র থেকে আমরা জানি n = n0 e⁻ λt। এখন আমরা বারবার বলছি যে পরমাণুর সংখ্যা অর্ধেক হতে যে সময় লাগে সেটাই হচ্ছে আমাদের টি হাফ। তাহলে পরমাণুর সংখ্যা অবশিষ্ট মানে n এর পরিমাণ কি হবে? আদি পরমাণুর সংখ্যার অর্ধেক, অর্থাৎ পরমাণুর সংখ্যা ঠিক অর্ধেক ভেঙে যাওয়ার পরে অবশিষ্ট থাকে বাকি অর্ধেক। তাহলে n এর মান কত? n0/2। এবং এই জিনিসটা হতে অর্থাৎ অর্ধেক ভেঙে যেতে আমাদের যে সময় লাগে সেই সময়টাকে আমরা ধরতে পারি t = t হাফ। ওকে, তাহলে এখন এই মানগুলো যদি আমরা এই তেজস্ক্রিয় রূপান্তর সূত্রে বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব n এর মান n0/2 বসিয়ে দাও n0 e⁻ λt হাফ। ওকে, তাহলে n0 কাটা আমরা পেয়ে যাই 1/2 মানে হাফ = e⁻ λt হাফ। ওকে, এখন আমরা জানি যে ln ফাংশন বা লন ফাংশন সাইড চেঞ্জ করলে এক্সপোনেনশিয়াল ফাংশন হয়, আবার এক্সপোনেনশিয়াল ফাংশন যদি সাইড চেঞ্জ করে তাহলে ln ফাংশন পেয়ে যায়। তাহলে দেখো এখন এক্সপোনেনশিয়াল ফাংশনকে যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে আমরা পেয়ে গেলাম লন ফাংশন, অর্থাৎ ln হাফ = -λt হাফ।
ওকে, এখন দেখো এটাকে ভাঙায় দাও, যেহেতু এরা ভাগ আকারে আছে তার মানে এটার লনটা বিয়োগ আকারে আমরা পাবো। লন 1 মাইনাস লন 2 ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি হাফ। ওকে, এখন আমরা জানি লন 1 এর মান হচ্ছে 0, লন 1 এর মান 0, তাহলে আমরা লিখতে পারি মাইনাস লন 2 ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি হাফ। মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে আমরা লিখতে পারি ল্যামডা টি হাফ ইকুয়াল টু লন 2। তাহলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত সম্পর্ক, অর্থাৎ অর্ধায়ু এবং ক্ষয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক, অর্থাৎ টি হাফ ইকুয়াল টু লন 2 ডিভাইডেড বাই ল্যামডা। সাধারণত ক্যালকুলেটারে হিসাব করলে লন 2 এর আমরা মান পাবো 0.693। তাহলে ওটা বসিয়ে দাও, তাহলে টি হাফ ইকুয়াল টু 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। এটি হলো আমাদের অর্ধায়ু এবং ক্ষয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক সূচক সমীকরণ। এই বক্স করার সমীকরণ, এটা আমাদের পরীক্ষার জন্য প্রয়োজন, এটা কাজে লাগে, এটা ভালো করে নোট ডাউন করে ফেলো। ওকে, আচ্ছা, তো এই ছিল। আচ্ছা, আমরা মোটামুটি এখান থেকে যে বিষয়টা দেখতে পাচ্ছি যে অর্ধায়ু ক্ষয় ধ্রুবকের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, অর্ধায়ু ক্ষয় ধ্রুবকের ব্যস্তানুপাতিক। ওকে, আচ্ছা, তো এই ছিল আমাদের মোটামুটি অর্ধজীবন বা অর্ধায়ু সম্পর্কিত আলোচনা। আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী টপিক, যার নাম হচ্ছে গড় আয়ু বা গড় জীবন। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পরবর্তী টপিকের নাম হচ্ছে গড় আয়ু বা গড় জীবন। ঠিক আছে, তাহলে এর ডেফিনেশনটা কি? কোনো তেজস্ক্রিয় বস্তুখণ্ডের সবগুলো পরমাণুর আয়ুর যোগফলকে এর পরমাণুর প্রারম্ভিক সংখ্যা দিয়ে ভাগ করে যে আয়ু পাওয়া যায় তাকে বলা হয় গড় আয়ু বা গড় জীবন। ঠিক আছে, আমি আবার বলছি, কোনো তেজস্ক্রিয় বস্তুখণ্ডের সবগুলো পরমাণুর আয়ুর যোগফলকে এর পরমাণুর প্রারম্ভিক সংখ্যা দ্বারা ভাগ করে যে আয়ু পাওয়া যায় তাকে গড় আয়ু বা গড় জীবন বলে। ঠিক আছে, গড় আয়ু বা গড় জীবনকে সাধারণত টাও, গ্রিক টাও দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে টাও ইকুয়াল টু আমরা পেয়ে যাই টাও ইকুয়াল টু 1/λ। অর্থাৎ বলতে পারি যে গড় আয়ু বা গড় জীবন ক্ষয় ধ্রুবকের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এখন আমরা যে জিনিসটা দেখব যে গড় আয়ু ও অর্ধায়ুর মধ্যে সম্পর্ক। তাহলে দেখো, আমরা ক্ষয় ধ্রুবক থেকে একবার লিখতে পারি টাও ইকুয়াল টু 0.693/t হাফ। আবার একটু আগে আমরা যে সমীকরণ পেয়েছি সেখান থেকে আমরা লিখতে পারি ল্যামডা ইকুয়াল টু 1/τ। তাহলে এখান থেকে যদি আমরা এদেরকে তুলনা করি তাহলে আমরা লিখতে পারি 1/τ ইকুয়াল টু 0.693 ডিভাইডেড বাই টি হাফ। ওকে, তাহলে এখান থেকে দেখো লিখতে পারি টাও ইকুয়াল টু টি হাফ ডিভাইডেড বাই 0.693। এটা আমাদের আরেকটা ইম্পর্টেন্ট সম্পর্ক, অর্থাৎ এই সম্পর্কটি প্রকাশ করে গড় আয়ু এবং অর্ধায়ুর মধ্যে সম্পর্ক। এই সম্পর্কটিকে আমরা আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে টি হাফ ইকুয়াল টু 0.693 টাও। এভাবেও আমরা লিখতে পারি এই সম্পর্কটাকে, আমরা এই সম্পর্কটাকে এভাবেও লিখতে পারি। অর্থাৎ এই সম্পর্ক থেকে প্রকাশ করে যেটি, সেটি হলো অর্ধায়ু গড় আয়ুর সমানুপাতিক। আবার বলছি, অর্ধায়ু গড় আয়ুর সমানুপাতিক। আচ্ছা, আবার এই ইকুয়েশনটা তোমরা আবার একটু ভালো করে অবজার্ভ করে দেখো, টি হাফ ইকুয়াল টু 0.693 টাও। তার মানে আমরা এখানে বলতে পারি টি হাফ ইজ লেস দ্যান টাও, অর্থাৎ অর্ধায়ু গড় আয়ু অপেক্ষা ছোট, অর্ধায়ু গড় আয়ু অপেক্ষা ছোট। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের মোটামুটি গড় আয়ু এবং অর্ধায়ুর মধ্যে সম্পর্ক। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব ভরত্রুটির টপিকটি নিয়ে। ভরত্রুটি, যার ইংলিশ নাম হচ্ছে ম্যাস ডিফেক্ট। ওকে, তাহলে প্রথমে আমরা দেখব ভরত্রুটি
কাকে বলে? ঠিক আছে, তাহলে ভর ত্রুটি হচ্ছে কোনো একটি স্থায়ী নিউক্লিয়াসের ভর এবং এর উপাদানিক কণাসমূহের মুক্ত অবস্থার মিলিত ভরের যে পার্থক্য তাকে বলা হয় ভর ত্রুটি। ঠিক আছে, তো আমরা জানি একটা নিউক্লিয়াস কী নিয়ে গঠিত? একটা নিউক্লিয়াস গঠিত হচ্ছে প্রোটন এবং নিউট্রন নিয়ে, বা আমরা উল্টাভাবে বলতে পারি প্রোটন এবং নিউট্রনের সমন্বয়ে গঠিত হচ্ছে নিউক্লিয়াস। তাহলে ডেফিনেশন কি বলল? সহজ কথায় এদের নিউক্লিয়াসের ভর এবং এই যে এদের মুক্ত অবস্থার যে উপাদান অর্থাৎ নিউট্রন এবং প্রোটন এবং নিউট্রনের ভরের যে ভরের সমষ্টির যে পার্থক্য, সেই পার্থক্যকে বলা হয় ভর ত্রুটি। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন একটু চিন্তা করো, দেখো এখানে এক্স একটা মৌল যার প্রোটন সংখ্যা জেড, নিউট্রন সংখ্যা এন এবং ভর সংখ্যা এ। ওকে, এখন এই ভর সংখ্যা আমরা জানি প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। ওকে, এখন তাহলে নিউট্রন সংখ্যা ইকুয়াল টু আমরা লিখতে পারি ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। ওকে, এখন প্রোটনের ভর, একটা প্রোটনের ভর আমরা ধরে নিলাম এমপি এবং একটা নিউট্রনের ভর হচ্ছে স্মল এম এন। তুমি ক্যাপিটাল এমও ধরতে পারো, স্মল এমও ধরতে পারো, কোনো সমস্যা নাই। ক্যাপিটাল এন স্মল এম এগুলো কোনো ব্যাপার নয়। ওকে, এবং আমরা একটা নিউক্লিয়াস নিলাম, আমরা একটা নিউক্লিয়াস পেলাম, এই প্রোটন এবং নিউট্রন মিলিত হয়ে আমরা একটা নিউক্লিয়াস পেলাম যার ভর হচ্ছে শুধু এম। ওকে, যার ভর হচ্ছে এম। তার মানে এই প্রোটন এবং নিউট্রন, জেড সংখ্যক প্রোটন এবং জেড সংখ্যক এন সংখ্যক নিউট্রন মিলিত হয়ে একটা নিউক্লিয়াস হলো যার ভর হচ্ছে এম। ওকে, আচ্ছা এখন তাহলে যেহেতু জেড সংখ্যক প্রোটন এবং একটা প্রোটনের ভর হচ্ছে স্মল এমপি, তাহলে প্রোটনের মোট ভর কত হবে? প্রোটনের মোট ভর হবে জেড ইন্টু এমপি। ওকে, আবার নিউট্রন সংখ্যা হচ্ছে এন এবং একটা নিউট্রনের ভর হচ্ছে এম এন, তাহলে এন সংখ্যক নিউট্রনের ভর হবে এন ইন্টু এম এন। তাহলে এই প্রোটন এবং নিউট্রনের মোট ভর, আবার বলছি প্রোটন এবং নিউট্রনের মোট ভর নিউক্লিয়াসের ভর অপেক্ষা বেশি হবে। সাধারণত প্রোটন এবং নিউট্রন মিলেই তো হচ্ছে নিউক্লিয়াস গঠিত, তো ভর তো সমান হওয়ার কথা। ভর কি হওয়ার কথা? প্রোটন এবং নিউট্রনের মোট ভর ইকুয়াল টু হওয়ার কথা নিউক্লিয়াসের ভর। কিন্তু কি হচ্ছে? প্রোটন এবং নিউট্রনের মোট ভরের যে সমষ্টি তার থেকে নিউক্লিয়াসের ভর কিছুটা কম হচ্ছে। এই যে ভর কিছুটা কম হচ্ছে, এই বিষয়টিকেই আমরা বলি হচ্ছে ভর ত্রুটি, কারণ ভর কমে যাচ্ছে। এই বিষয়টাকেই আমরা বলছি হচ্ছে ভর ত্রুটি। ওকে, আচ্ছা এখন এই ভর ত্রুটিটা কী তাহলে? এখন এই ডেল এম ইকুয়াল টু, আমরা ভর ত্রুটিটা কীভাবে হিসাব করি সেই বিষয়টা। তাহলে ডেল এম ইকুয়াল টু এই যে প্রোটন এবং নিউট্রনের মোট ভরের সমষ্টি, তাহলে এটা হচ্ছে মোট প্রোটনের ভর প্লাস এটা হচ্ছে মোট নিউট্রনের ভর। তাহলে প্রোটন এবং নিউট্রনের মোট ভর আমি পেয়ে গেলাম এই ব্র্যাকেট অংশে, মাইনাস প্রোটন নিউট্রন মিলে গঠিত হচ্ছে কে? নিউক্লিয়াস। তাহলে মাইনাস নিউক্লিয়াসের ভর, কারণ ভর ত্রুটির মেন বিষয়টাই কি? প্রোটন এবং নিউট্রনের মোট ভরের তুলনায় নিউক্লিয়াসের ভর কিছুটা কম হয়। এই যে কতটুকু কম হচ্ছে এই জিনিসটাই আমাদের ভর ত্রুটি। ওকে, আচ্ছা আমরা সাধারণত এই সূত্রটি ব্যবহার করে ভর ত্রুটি বের করে থাকি। তো অনেক সময় নিউট্রন সংখ্যা দেওয়া থাকে না, তাহলে নিউট্রন সংখ্যা দেওয়া না থাকলে আমরা অনেক সময় দেখা যায় যে মোট ভর সংখ্যা দেওয়া থাকে। ঠিক আছে, তাহলে নিউট্রন সংখ্যা দেওয়া না থাকলে মোট ভর সংখ্যা আর প্রোটন সংখ্যা যদি দেওয়া থাকে, তাহলে এই সূত্রটাকে আমরা কিভাবে লিখতে পারি? এই সূত্রটাকে আমরা লিখি ডেল এম, ভর ত্রুটি ডেল এম ইকুয়াল টু জেড এমপি প্লাস এনকে এই যে আমরা লিখতে পারি এ মাইনাস জেড, এনকে আমরা লিখতে পারি এ মাইনাস জেড। এখানে এটা ক্যাপিটাল এন নিতে পারো, ক্যাপিটাল এন নিয়ে নাও। আবারও বলছি ক্যাপিটাল এম স্মল এন কোনো ব্যাপার নয়। ওকে, আচ্ছা এখন তাহলে এই অংশটুকু হলো আমাদের প্রোটন এবং নিউট্রনের মোট ভর। তার থেকে
আমরা নিউক্লিয়াসের ভর বিয়োগ করলে যা পাবো সেটাই হচ্ছে আমাদের ভর ত্রুটি, কারণ প্রোটন এবং নিউট্রন মিলে নিউক্লিয়াস গঠিত। তাহলে প্রোটন এবং নিউট্রনের মোট ভরের সমান কার হওয়ার কথা? নিউক্লিয়াসের ভর হওয়ার কথা, কিন্তু নিউক্লিয়াসের ভর কিছুটা কম হচ্ছে। এই নিউক্লিয়াসের ভর যে কম হচ্ছে এই বিষয়টাকেই বলা হয় হচ্ছে ভর ত্রুটি। ওকে, তো এইটা তো আমরা দেখালাম একটা মৌল দিয়ে, কিন্তু যদি কোথাও কোনো বিক্রিয়া দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ভর ত্রুটি কীভাবে পাবো? সাধারণত দেখা যায় যে বিক্রিয়ার ক্ষেত্রে ভর ত্রুটি হবে ডেল এম ইকুয়াল টু বিক্রিয়ক অংশের, কিছু বিক্রিয়ক মিলে একটা রাসায়নিক বিক্রিয়া হয় এবং বিক্রিয়ার ফলে যা উৎপন্ন হয় তাদেরকে আমরা বলি উৎপাদ। ওকে, তাহলে এই ক্ষেত্রে বিক্রিয়ার ক্ষেত্রে যে বিষয়টি হবে সেটা হচ্ছে বিক্রিয়ক অংশের মোট ভর মাইনাস উৎপাদ অংশের মোট ভর। এক্ষেত্রেও বলা যায় যে কতগুলো বিক্রিয়ক মিলেই তো উৎপাদ গঠিত হয়, তাহলে তো বিক্রিয়কের মোট ভর ইকুয়াল টু উৎপাদের মোট ভর হওয়ার কথা, কিন্তু বিক্রিয়কের মোট ভর ইকুয়াল টু উৎপাদের মোট ভর হয় না, উৎপাদের ভর কিছুটা কম হয়। এই যে উৎপাদের ভর কম হচ্ছে এই বিষয়টাই ভর ত্রুটি, এবং আমরা এই সূত্রের সাহায্যে কোনো বিক্রিয়া থাকলে তার ভর ত্রুটি নির্ণয় করতে পারি। ঠিক আছে, আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইতোমধ্যেই মনের মধ্যে কোয়েশ্চেন থেকে গেছে যে এখানে তো ভর কম হচ্ছে আমরা বুঝতে পারছি ভর কম হচ্ছে, তাহলে এই ভরটা যাচ্ছে কোথায়? এটা একটা বড় প্রশ্ন, এটা তোমাদের মনে আসা উচিত। এখানে তো ভর কিছুটা কমে যাচ্ছে, ঠিক আছে, নিউট্রন এবং প্রোটনের মোট ভরের তুলনায় নিউক্লিয়াসের ভর কিছুটা কমে যাচ্ছে, তাহলে এই ভরটা যাচ্ছে কোথায়? আচ্ছা, তাহলে এই প্রশ্নের আনসারটা পাবো আমাদের পরবর্তী টপিক, অর্থাৎ বন্ধন শক্তি টপিকে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এর পরের টপিকের নাম হচ্ছে বন্ধন শক্তি ও নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি। ওকে, আমরা আগে বন্ধন শক্তি নিয়ে আলোচনা করব। এর আগের টপিকে অর্থাৎ ভর ত্রুটি টপিকে আমরা একটা প্রশ্ন রেখেছি। সেই প্রশ্নটি হলো যে যেহেতু ভর ত্রুটি মানে কি? ভর ত্রুটি মানে প্রোটন ও নিউট্রনের মোট ভরের তুলনায় নিউক্লিয়াসের ভর কিছুটা কম হচ্ছে, এই বিষয়টি হচ্ছে ভর ত্রুটি, কিন্তু যদিও ভরটা সমান হওয়ার কথা, কারণ আমরা জানি প্রোটন এবং নিউট্রন মিলেই গঠিত হয় নিউক্লিয়াস। তাহলে কেন ভরটা কম হচ্ছে বা এই ভরটা কোথায় যাচ্ছে? আসলে এই ভরটা একটা শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এখন এই ভরটা যে শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে, প্রকৃতপক্ষে সেই শক্তির নাম নিয়ে হচ্ছে বন্ধন শক্তি। অর্থাৎ এর ডেফিনেশনটা আমরা এভাবে বলতে পারি, প্রয়োজনীয় সংখ্যক নিউক্লিয়নকে, আমরা জানি নিউক্লিয়ন মানে কি, নিউক্লিয়াসের ভেতরে যে কণাসমূহ থাকে তাদেরকে বলা হয় নিউক্লিয়ন। ওকে, তাহলে নিউক্লিয়ন মানে কি? প্রোটন এবং নিউট্রন, প্রোটন এবং নিউট্রনকে বলা হয় নিউক্লিয়ন। তাহলে প্রয়োজনীয় সংখ্যক নিউক্লিয়নকে একত্রিত করে একটি স্থায়ী নিউক্লিয়াসে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে বলা হয় বন্ধন শক্তি। ঠিক আছে, আমি আবার বলছি, প্রয়োজনীয় সংখ্যক নিউক্লিয়নকে অর্থাৎ প্রোটন ও নিউট্রনকে একত্রিত করে একটি স্থায়ী নিউক্লিয়াস গঠন করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে বলা হয় বন্ধন শক্তি। অর্থাৎ সহজ ভাষায় প্রোটন এবং নিউট্রন মিলিত হয়ে যে নিউক্লিয়াসটা হচ্ছে, অর্থাৎ প্রোটন এবং নিউট্রনের মধ্যে যে বন্ধনটা গঠিত হচ্ছে, সেই বন্ধন গঠন হওয়ার জন্য একটা শক্তি লাগবে। আচ্ছা, সেই শক্তিটা কোত্থেকে আসে? সেই শক্তিটা আসে হচ্ছে ওই ভর ত্রুটি থেকে। অর্থাৎ এই শক্তিটা মানে প্রোটন এবং নিউট্রনের মোট ভর থেকে সেই ভরের কিছুটা ভর শক্তিতে রূপান্তরিত হয়ে গিয়ে এদেরকে একত্রিত করে নিউক্লিয়াসকে গঠন করেছে। ওকে, অর্থাৎ প্রোটন এবং নিউট্রনকে একত্রিত করে নিউক্লিয়াস গঠনের জন্য যে শক্তি প্রয়োজন সেটাকে আমরা বলতে পারি বন্ধন শক্তি। এবং সেই বন্ধন শক্তিটা কোত্থেকে আসে? সেই বন্ধন শক্তিটা আসে আমরা যে ভর ত্রুটিটা পেয়েছি, সেই ভর ত্রুটিটাকে যদি আমরা সেই বিখ্যাত সমীকরণ E = mc² বসিয়ে দিই,
অর্থাৎ আমরা ভরকে রূপান্তর করার সূত্র প্রয়োগ করি এক্ষেত্রে, তাহলে আমরা সেই ক্ষেত্রে বন্ধন শক্তির পরিমাণটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে দেখো বন্ধন শক্তিকে আমরা ডেল ই দ্বারা প্রকাশ করতে পারি, অর্থাৎ ডেল ই ইকুয়াল টু, বা বন্ধন শক্তিকে আমরা বাইন্ডিং এনার্জি, বন্ধন শক্তির ইংলিশ নাম বাইন্ডিং এনার্জি, সেখান থেকে সংক্ষেপে বিই লিখতে পারি, কোনো সমস্যা নাই, এটা অথবা এটা। ওকে, তাহলে বন্ধন শক্তি বিই ইকুয়াল টু ভরত্রুটি ইন্টু আলোর বেগের বর্গ। এখানে সি মানে হচ্ছে আলোর বেগ। ওকে, এখন ডেল এম এর মান আমরা দুইভাবে লিখেছিলাম, একটা হচ্ছে নিউটন সংখ্যা থাকলে আমরা কিভাবে লিখি, একটা হচ্ছে নিউটন সংখ্যা না থাকলে আমরা কিভাবে লিখি। তাহলে নিউটন সংখ্যা না থাকলে আমরা ভর ত্রুটিকে লিখি জেড এমপি, মানে নিউটন সংখ্যা থাকলে আমরা ভর ত্রুটিকে লিখি জেড এমপি প্লাস এন এম এন মাইনাস এম। ওকে, তার সাথে যদি আমরা সি স্কোয়ার গুণ করে দিই তাহলে এটা হয়ে গেল বাইন্ডিং এনার্জি। আবার যদি নিউটন সংখ্যা না থাকে, যদি ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা থাকে, তাহলে আমরা ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিয়েও নিউটন সংখ্যা বের করে আমরা এভাবেও এই সূত্র প্রয়োগ করে ওই মৌলের বন্ধন শক্তি বের করতে পারি, বা ওই বিক্রিয়ার বন্ধন শক্তি বের করতে পারি। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, অনেক সময় বন্ধন শক্তিকে এএমইউ ইউনিটে, শক্তির একটা ইউনিট এএমইউ ইউনিট অর্থাৎ অ্যাটমিক ম্যাস ইউনিট, আমরা আগের লেকচারে পড়েছি। আচ্ছা, তো ওই অ্যাটমিক মাস ইউনিটে যদি অনেক সময় থাকে, তাহলে সেটাকে আমরা কিভাবে মেগা ইলেকট্রন ভোল্টে রূপান্তর করব? আমরা জাস্ট এই সমীকরণের সাথে 931 গুণ করে দিলেই এই সমীকরণটা, অর্থাৎ এই বন্ধন শক্তিটা সরাসরি মেগা ইলেকট্রন ভোল্টে কনভার্ট হয়ে যাবে। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই হলো আমাদের বন্ধন শক্তি অংশ। এই সূত্র দুটি খুব ভালো করে মাথায় রাখবে, এগুলো প্রয়োগ করে অঙ্ক করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা চলে যাব আমাদের আজকের শেষ অংশে, সেটা হলো নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি অংশে। ওকে, তাহলে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি জিনিসটা কি? মোট বন্ধন শক্তিকে ভর সংখ্যা দ্বারা ভাগ করে গড় বন্ধন শক্তি বা নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি নির্ণয় করা হয়। তাহলে আমরা এর আগের অংশে দেখেছি বন্ধন শক্তি কিভাবে নির্ণয় করে, বা মোট বন্ধন শক্তি কিভাবে নির্ণয় করে। তাকে আমরা কি দ্বারা ভাগ করব? ভর সংখ্যা দ্বারা ভাগ করব। ভর সংখ্যা মানে কি? ভর সংখ্যা মানে ওই পরমাণুতে মোট প্রোটন এবং নিউট্রনের সংখ্যা। ওকে, তাহলে কোনো একটি মৌলের বা কোনো একটি বিক্রিয়ার মোট বন্ধন শক্তিকে, এক্ষেত্রে মৌলের ক্ষেত্রে আমরা পাবো নিউক্লিয়ন প্রতি, যেহেতু নিউক্লিয়ন এটা বিক্রিয়ার জন্য না, এটা নিউক্লিয়াস প্রতি, অর্থাৎ একটা মৌল প্রতি। তাহলে মোট বন্ধন শক্তিকে আমরা ওই নিউক্লিয়াসের বা ওই মৌলের মোট ভর সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি। তাহলে মোট বন্ধন শক্তিকে আমরা লিখতে পারি বিই বাইন্ডিং এনার্জি বাই এ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বাইন্ডিং এনার্জি ইকুয়াল টু ডেল এম ইন্টু সি স্কোয়ার, অর্থাৎ ভর ত্রুটি ইন্টু আলোর বেগের বর্গ ডিভাইডেড বাই ভর সংখ্যা এ। এর ইউনিট হচ্ছে এমইভি, অর্থাৎ মেগা ইলেকট্রন ভোল্ট পার নিউক্লিয়ন। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তির সাথে ভর সংখ্যার সম্পর্ক ব্যস্তানুপাতিক, অর্থাৎ ভর সংখ্যার পরিবর্তনে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি পরিবর্তিত হয়। যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার মানে ভর সংখ্যা বাড়লে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি কমে যেতে পারে। ওকে, তবে এই কমানো বাড়ানো এটা খুবই অল্প পরিসরে বোঝা যায়। মেইনলি এটাকে আমরা সহজে বলতে পারি যেটা, যে ভর সংখ্যা বাড়লে বা কমলে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তির পরিমাণটাও হ্রাস বৃদ্ধি ঘটে তথা পরিবর্তন হয়। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের মোটামুটি বন্ধন শক্তি এবং নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তির টপিক। এই সূত্রটাও আমাদের মাথায় রাখতে হবে। আগের যে সূত্র সেটা দিয়ে মোট বন্ধন শক্তি বের করে মোট ভর সংখ্যা দ্বারা ভাগ করলেই আমরা কিন্তু নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি পেয়ে যাব। ঠিক আছে, আর তাহলে এই সূত্রটাও আমাদের বেশ প্রয়োজনীয় সূত্র, এবং এই সূত্র প্রয়োগ করেও আমাদের ম্যাথ করতে হয়। ঠিক আছে, আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের মোটামুটি আলোচ্য বিষয়।
ধৈর্য ধরে লেকচার শোনার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আরও কোনো লেকচার নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।